কথাটা ক্লিয়ার আসতেছে না, বুঝছেন? মানে কথাটা মানে সাউন্ড আপনার অন্যভাবে আসছে। স্পিকারে হয়তো সমস্যা হচ্ছে সাউন্ড। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, এখন এখন কি অবস্থা? এখন কি শোনা যায়? জি ম্যাম, এখন বোঝা জি জি ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ারফোনে মনে হয় প্রবলেম। ওকে, তো আমরা ফেজ মডুলেশনের ক্ষেত্রে সেই মডুলেশনের টেকনিক মতোই কাজ করবে। তো আমাদের মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, পরবর্তীতে আমাদের কেরিয়ার সিগন্যাল, দুইটা মডুলেশন এখন হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, এই এস অফ টি হচ্ছে আমাদের ফেজ মডুলেটেড সিগন্যাল। এই জিনিসটা আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনের সময় দেখেন এখানে পাশে আরেকটা চিত্র দেওয়াই আছে। এস অফ টি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ। এই দুইটার মধ্যে একই রকম লাগতেছে না দেখে, যে কাইন্ড অফ এক জায়গায় বেশি ফ্রিকোয়েন্সির ওয়েভ, আর এক জায়গায় হচ্ছে হালকা ফ্রিকোয়েন্সি। তো এখানেও কিন্তু তাই। কেউ কি খেয়াল করে দেখছেন এখানে পার্থক্যটা কি? দুইটা তো সেম জিনিসই, তাহলে সেম জিনিস হইলে তো নাম আলাদা হতো না, অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে। আচ্ছা, আমি বলতেছি, খেয়াল করে দেখেন। ফ্রিকোয়েন্সি মডুলেশনে অনেকগুলো ধাপই আছে, বাট আমরা যতটুকু পড়ছি তার ভিতরে জাস্ট দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সিগন্যাল থাকে। এক হচ্ছে দেখেন এই যে এইখানের মাঝে যখন আমাদের অ্যাম্পলিটিউডটা কম হয় আর বেশি হয়, যখন কম হয় সেই ক্ষেত্রে এক ধরনের ফ্রিকোয়েন্সি শো করে, আর অন্য সময় আর একটা ধরনের। জাস্ট এদের ভিতরে কোনো পার্থক্য থাকে না, মানে ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত নিচ্ছেন, এর ভিতরে কোনো ভ্যারি নেই, শুধুমাত্র ভেরিয়েশনটা এই এক আর আরেকটা, এই যে 1 2। যে আমার যখন আপার ফ্রিকোয়েন্সি, মানে আমাদের মডুলেটিং সিগন্যালে যখন দেখো উপরের অংশ, সেই ক্ষেত্রে এক ধরনের ফ্রিকোয়েন্সির ওয়েভ, যখন নিচের অংশ তখন আর এক ধরনের। জাস্ট দুইটা টাইপ। হ্যাঁ, এটা আছে, দুইটা আছে, চারটা আছে, আটটা আছে, সেটা আলাদা, বাট আমরা অত ইন ডিটেইলসে পড়ি নাই, তো সেই ক্ষেত্রে আমরা বাজার দুইটাই চিন্তা করব, দুই ধরনের ফ্রিকোয়েন্সির কম্বিনেশন। বাট যখন ফেজ মডুলেশন আসবে তখন কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। ধরেন এই যে অ্যামপ্লিটিউড যখন আস্তে 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 বাড়তেছে, এই ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়ে। এই যে ধরেন জাস্ট এতটুকের ভিতরে অনেকগুলো রেঞ্জ আছে। এই যে প্রথমে ছিল নর্মাল ছিল, এই কেরিয়ার সিগন্যালের মতোই ফ্রিকোয়েন্সি, পরে যখন আস্তে আস্তে অ্যামপ্লিটিউডটা বাড়তেছে, আমাদের মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়তেছে, মানে আপনার হচ্ছে কম্প্রেস হচ্ছে। এখন কম্প্রেস হওয়ার বিষয়টা হচ্ছে ফেজ লিড। নর্মালি এখানে আমাদের অ্যাঙ্গেল যা হচ্ছে ফেজ, তো ফেজের ক্ষেত্রে দুইটা কথা, ল্যাগিং এবং লিডিং। ঠিক আছে, তো লিডিং এর ক্ষেত্রে আমাদের এই যখন লিডিং হয়, অ্যাম্প্লিটিউড যখন বেশি বাড়ে তখন বেশি লিড হয়। তো বেশি লিড হইলে অনেক বেশি ফ্রিকোয়েন্সি একটা জায়গায় কম্প্যাক্ট আকারে থাকে, তো এটার জন্য। ঠিক আছে, আর পরবর্তীতেও একই কথা, যখন দেখেন আমার অ্যাম্প্লিটিউডটা নেগেটিভ দিকে বাড়তেছে, মানে আলটিমেটলি কমতেছে, তখন আমাদের এটা ল্যাগ হচ্ছে। সর্বোচ্চ ল্যাগ কোথায় হবে? এই জায়গাটায়। যখন আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি, সেই ক্ষেত্রে আমাদের ল্যাগিংটাও হচ্ছে সর্বোচ্চ। তার মানে ল্যাগিং সর্বোচ্চ বলতে অনেক বেশি স্ট্রেস হচ্ছে। এখন পরীক্ষার সময় যদি এরকম একটা কোশ্চেন আসলে ধরলাম যে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন কাকে বলে, 2 মার্কের, শুধুমাত্র সংজ্ঞা লিখলে কিন্তু হলো না, এই ছবিটা একটু আঁকতে হবে, 3টা ছবি। এখন আপনারা মনে করতে পারেন এত মানে ইন ডিটেইলসে কিভাবে আঁকবো, এত সুন্দর করে আঁকার দরকার নাই। এত শোনেন, পরীক্ষার টাইমে 2টা কার্ভ আঁকবেন না, জাস্ট একটা একটু চওড়া করে আঁকবেন, উইথটা যেন বেশি হয় না, বোঝা যায়। জাস্ট একটাই সাইকেল আঁকবেন, 2টা 4টা এত বেশি সাইকেল আঁকার কোনো দরকার নাই। তারপরে হচ্ছে এইটা একটা সিটি একটা দিলেন কেরিয়ার, এরপরে জাস্ট একটু বোঝাইতে হবে যে আপনার এখানে হচ্ছেটা কি। যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন আসে তাহলে শুধুমাত্র 2টা টাইপের ফ্রিকোয়েন্সি, একটা বেশি একটা কম। যদি ফেজ আসে তখন কিন্তু এইটা একটু চেহারা দেখানো লাগবে যে আমাদের কম্প্রেস হচ্ছে, দেন স্ট্রেস হচ্ছে, জাস্ট এতটুকু। ওকে, আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন তাহলে দেখলাম যে মানে এক্স্যাক্টলি চেঞ্জটা কোথায় হয়। ওকে, দেন এখানে দেখেন যে জিনিসটা অলরেডি আমি বাংলায় বললাম, এখানে ইংলিশে সেটাই লিখছি। দেখেন, when the amplitude of sinusoidal signal, মানে আমাদের যে মেসেজ সিগন্যালটা ছিল, স্টার্ট টু ইনক্রিজ, অ্যাম্প্লিটিউড যখন বাড়ে আস্তে আস্তে, সেটা ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করা। আচ্ছা, কেউ কিছু বলছেন? জি ম্যাম,
আমাদের ব্যাচের অনেকে 46 লেকচার জয়েন করতে আমি বুঝতে পারতেছি না, আরেকবার ম্যাম ক্লিয়ার। আরিফুল বলতে যাচ্ছে ম্যাম ক্লাসে নাকি ঢুকতে পারছে না, তার জন্য হচ্ছে ওই আচ্ছা আচ্ছা এটা আচ্ছা চালু করে দিতে। আচ্ছা, আমি দেখতেছি। আমার অবশ্য পাবলিক করাই আছে, কিন্তু দেখি। কিন্তু এখানে তো সেরকম কিছুই নাই, এখানে তো পাবলিকই দেখতেছে। আমাদের ম্যাক্সিমামই আপনার জয়েন করতে পারছেন। আচ্ছা, কোন সেকশনের বেশি জয়েন হতে পারতেছেন না? এই এল। বাট স্টিকটা একটু করে নাই তো। ম্যাম আরিফুল না হয় হোস্ট দিয়ে দেন, যদি একে জয়েন না হইতে পারে তাহলে আরিফুল জয়েন করে দিবে। ম্যাম এখন শুরু করেন। আচ্ছা, আমি অপশন তো খুঁজে পাচ্ছি না যে হোস্ট অ্যাড করব, সেরকম অপশন পাচ্ছি না বলতো। ম্যাম ম্যাম আরিফুলের এখন হচ্ছে আমাদের মেইন ঝামেলা ছিল ম্যাম হচ্ছে আপনার লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছিলাম, বাট মেসেঞ্জার গ্রুপ থেকে জয়েন হচ্ছে না। আর আপনার হচ্ছে ক্লাসরুম থেকে যে লিঙ্কটা দিচ্ছেন এখান থেকে আবার জয়েন হচ্ছে। ঝামেলাটা এখানে হচ্ছে একটু ম্যাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবাই একটু ক্লাসরুম থেকে ঢুকেন, মানে লিখন যে লিঙ্কটা দিছে ওটা থেকে ঢুকতেছে। আচ্ছা, আমরা যেখানে পড়তেছিলাম ফেজ মডুলেশনে ফার্স্ট অফ অল সাইনোসয়েডাল সিগন্যালের অ্যামপ্লিটিউড যখন ম্যাক্সিমাম পর্যন্ত বাড়বে, তখন লিডিং ফেজ, যেটা মানে আমাদের কেরিয়ার সিগন্যালের ফেজটাও লিড হবে আস্তে আস্তে। তো লিড হওয়ার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো বেশি কম্প্যাক্ট হয়ে যাবে। তো এই টাইমে বলছে যে ডিউ টু দিস এ কম্প্রেশন ইন দিস কেরিয়ার সিগন্যাল ইজ নোটিস, রিজাল্টেন্টলি ইনক্রিজেস ফ্রিকোয়েন্সি অফ সিগন্যাল। এই একই কথা, মানে এই জায়গায় সিগন্যালগুলো কম্প্রেসড হয়ে যায়, কাছাকাছি চলে আসে, তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। আর সেম ভাবে হাউএভার যখন মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড কমতে থাকবে, কখন কত পর্যন্ত, এই যে মিনিমাম রেঞ্জ পর্যন্ত কমতে থাকবে, তখন এটা ফেজটা ল্যাগ হবে এবং স্ট্রেস হওয়া শুরু করবে। এর অর্থ ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। মানে ইংলিশে যে কথাটা 3 লাইন ধরে লিখছে এরা, আমি বাংলায় সেটাই বললাম, কিন্তু যে আপনার মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড যখন মিনিমামে কাছাকাছি চলে আসবে, মিনিমাম হবে আর কি, তখন কেরিয়ারের ফেজটা ল্যাগ হবে। আর এইটা ল্যাগ কিভাবে হয়,
সিগন্যালগুলো স্ট্রেস করে হয়, মানে ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন এর অর্থ ফ্রিকোয়েন্সি কম হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন এত ইন ডিটেইলসে পরীক্ষায় কিন্তু লিখবেন না। যদি মনে করেন 2 মার্কের কোশ্চেন আসছে, তাহলে এত বেশি কিছু লেখার দরকার নেই, তাই না? মানে কিন্তু যদি 4 মার্কের আসে যে ফেজ মডুলেশনটা ডিটেইলসে বর্ণনা করতে, তখন আমাদের এই ছবিটা দিতে হবে এবং এই কিভাবে কি হচ্ছে এক্স্যাক্টলি এটা বলতে হবে। কিন্তু যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন কাকে বলে, তাহলে ওই যে প্রথমে যে সংজ্ঞাটা আছে, অ্যাজ ইউজুয়াল, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গেল, মানে সব মডুলেশনের সংজ্ঞা কিন্তু একই থাকছে, জাস্ট নামটা চেঞ্জ হবে শুধু, আর এই ছবিটা দিতে হবে। তো মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা অ্যান্সার করবেন। এর পরবর্তীতে ফেজ মডুলেশনের, আমি বলতেছি না পরীক্ষায় এগুলো আসবে, এসব কোনো কথাবার্তা টাইপের, মানে কথাবার্তা অবশ্যই আসবে, কিন্তু সমীকরণ, প্রমাণ বা এই প্রুভমেন্ট এগুলো কিছু আসবে না। তারপরও আমাদের জানতে হবে, দেখি আমি ক্লাসে পড়াচ্ছি এগুলো। ফেজ মডুলেশন এখানে এক্স্যাক্টলি হচ্ছে কি, আমাদের কেরিয়ার সিগন্যাল আমরা জানি, এই যে এসি কস 2 পাই এফসি প্লাস ফাই সি, এই যে টোটাল এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আর এই জায়গাটা হচ্ছে ফেজ। তো আমরা ছোট করে এটা লিখতে পারি যে কস থিটা অফ টি, মানে দুইটারে কম্বাইন করে একটা অ্যাঙ্গেলে কনভার্ট করছে আর কি। আর ফেজ মেসেজ সিগন্যাল হচ্ছে যে এটা, এম দিয়ে মেসেজ সিগন্যাল, সি দিয়ে কেরিয়ার। তো এই যে ফেজ অফ ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশন চেঞ্জটা কিভাবে হবে, এই যে ধরেন আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা ছিল 2 পাই এফসি, আর আমাদের মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, এটার একটা রেশিও আকারে যোগ হবে আর কি। এখন একটা জিনিস আমরা দেখব, খেয়াল করে দেখি, ফেজের ক্ষেত্রে যখন আমরা ফেজ চিন্তা করতেছি, এই যে থিটা আই টি, এই জিনিসটা শুধুমাত্র অ্যাঙ্গেলটা, ওকে অ্যাঙ্গেল। বাট ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলের কি ছিল, ইন্টিগ্রেশন ছিল, কিন্তু ইন্টিগ্রেশন অফ অ্যাঙ্গেল এরকম টাইপের একটা জিনিস আমরা কিন্তু করছি। জাস্ট এখানে আর কিছুই না, এখানে এখন এম অফ টির মানটা বসাতে হবে, তারপরে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট, যে কেপি আর এ এম গুণ করলে আমরা যে কনস্ট্যান্ট পাবো সেটাকে আমরা ফেজ ডেভিয়েশন বলবো, মানে ফেজের পরিবর্তন আপ এবং লো, এই দুইটার ভিতরকার পরিবর্তনই হচ্ছে ফেজ ডেভিয়েশন। আর আর নর্মাল কথা, মানে আপনি অ্যামপ্লিটিউড বলেন, ফ্রিকোয়েন্সি বলেন, ফেজ বলেন, সিস্টেম সব এক, কিন্তু ফেজ আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ফেজ মডুলেশনে কোনো ইন্টিগ্রেশন আসে না, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে ইন্টিগ্রেশন করে আমরা কেরিয়ার সিগন্যালে এখানে প্রেজেন্ট করি আর কি, এই জায়গায়। তো কে অফ হচ্ছে কেপি, ও সরি, এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে কেপি হবে, কে এফ না। কেপি হচ্ছে ফেজ সেন্সিটিভিটি, আর ডেল ফাই এটা হচ্ছে ফেজ ডেভিয়েশন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওকে, যে রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যান্ড ফেজ মডুলেশন। আমি মাত্র যে কথাটা বললাম যে আমাদের ফেজ মডুলেটেড সিগন্যালে দেখেন অ্যাঙ্গেলটা কিভাবে আসছে, এসি কস 2 পাই এফসিটি প্লাস কেপিএমটি, এম অফ টি। এখানে কোনো থিটা যেটা অ্যাঙ্গেল যেটা, সেটার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন কিচ্ছু হয় না, জাস্ট অ্যাঙ্গেলটা বসিয়ে দিয়েছি। কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে এই যে এম অফ টি কে আগে ইন্টিগ্রেশন করা হয়েছিল, কারণ আমরা আগে একটা এরকম সূত্র দেখছিলাম, ওই যে এটি এরকম একটা সামথিং কিছু একটা দেখছিলাম, কারণ আচ্ছা এটা ইন ডিটেলস এখন না বলি, কারণ আমি বোর্ডে হচ্ছে গত ক্লাসে বুঝাইছিলাম যে কৌণিক সরণ নিয়ে অনেক কথা টথা বলছিলাম, যে একটা রাউন্ড সার্কমস্টেন্সের ক্ষেত্রে যে কিছু দূর আগাইলে কতটুকু অ্যাঙ্গেল হয়, ওই থিটা ইকুয়াল টু এস বাই টি, এস সামথিং সামথিং এরকম অনেক কিছু বোঝায়, যে ইন্টিগ্রেশনটা আসছিল। বাট এখানে যেহেতু শুধুমাত্র অ্যাঙ্গেলের কথাই বলছে, তো আলটিমেটলি শুধুমাত্র জাস্ট এমন হবে। তো রিলেশন বলতে বোঝায় কি, ধরেন আপনি একটা থেকে আরেকটাতে কনভার্ট হওয়া যায় কিনা বা কিভাবে যায় সেরকম। এখানে প্রথমে এই কোশ্চেনটা আসলে আপনারা এই দুইটা লিখবেন, আগে এই ইকুয়েশন দুইটা লিখবেন। তো ইকুয়েশন দুটো কিন্তু খেয়াল করে প্র্যাকটিস করবেন।
যে এক্সাক্ট সরি পরিবর্তনটা কোথায় হচ্ছে। তো এখন শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন, শুধু এই যে আমরা ফেজ মডুলেশনের ক্ষেত্রে মডুলেটিং সিগন্যালকে কোনো ইন্টিগ্রেশন করি না, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে মডুলেটিং সিগন্যালকে আগে ইন্টিগ্রেশন করে তারপরে হচ্ছে মডুলেশন তৈরি করা হয় বা মডুলেশন করা হয়। তো এই যে অনেকখানি কথা লিখছে, এই কথার মূল কথাই এটা। এ ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল ক্যান বি জেনারেটেড ইউজিং এ ফেজ মডুলেটর। এর অর্থ হচ্ছে একটা এফএম সিগন্যাল আপনি তৈরি করতে পারবেন একটা পিএম মডুলেটর দিয়ে, ফেজ মডুলেটর দিয়ে। কিভাবে? আগে এই জিনিসটাকে আমি যদি ইন্টিগ্রেটিং করি, এই যে এটাকে যদি আপনি একটা ইন্টিগ্রেটরের ভিতরে সাপ্লাই দেন বা ইনপুট হিসেবে দেন, তা আউটপুট হিসেবে কি হবে? এম অফ টির ইন্টিগ্রেশন তৈরি হয়ে যাবে। এবং সেটা যদি আমি ফেজ মডুলেটরে ইনপুট হিসেবে দিই, তাহলে আমার যে আউটপুট বের হবে সেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন হবে। এই যে এখন আমি বাংলা বলি, ধরেন প্রথম বলছি কি, একটা এফএম সিগন্যাল আমি তৈরি করতে পারি পিএম মডুলেটর দিয়ে। কিভাবে? প্রথমে ফার্স্ট ইন্টিগ্রেটিং এম অফ টি, দেন ইউজিং দিস অ্যাজ ইনপুট টু এ ফেজ মডুলেটর। দিস ইজ পসিবল বাই কনসিডারিং এফএম জেনারেটর অ্যাজ। আচ্ছা, এই যে এটা ব্লক ডায়াগ্রামে আসি। এখন প্রথমে কি করব? মডুলেটিং সিগন্যালকে ইন্টিগ্রেশন করব বা ইন্টিগ্রেটরের ভিতরে রাখবো। তাহলে রাখার পর তাহলে আমার কি তৈরি হবে? ইন্টিগ্রেশন এম অফ টি। এবং এইটাকে যদি আমি এখন নর্মাল ফেজ মডুলেটরের ভিতরে রাখি, যেটা পাবো সেটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল পাবো বা ওয়েভ পাবো। এই হচ্ছে রিলেশন। রিলেশনটা কি? আপনি পিএম মডুলেটর থেকে এফএম সিগন্যাল পাচ্ছেন, এটাই। মানে আমাদের কি, যে পিএম থেকে অবশ্যই পিএম পাবো, মানে পিএম মডুলেশন তৈরি হবে, এফএম থেকে আমাদের এফএম সিগন্যালই বের হবে। কিন্তু জিনিসটা যদি আমরা চাই যে একটা থেকে আরেকটা চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে আমাদের কি একটা ব্লক ডায়াগ্রাম বেশি লাগবে? ইন্টিগ্রেটর। এটাই বলছে। তাহলে পরীক্ষায় যদি আসে আপনারা কি করবেন? প্রথমে সিগন্যাল দুইটা লিখবেন, যে আসলে আমরা সিগন্যাল লিখে বুঝাই যে পার্থক্যটা কোথায়। তারপরে একটু কথা লিখতে হবে যে যদি আমি এফএম থেকে পিএম মডুলেটর থেকে এফএম তৈরি করতে চাই, প্রথমে আমি এম অফ টি কে ইন্টিগ্রেশন করব, তারপরে সেইটাকে আমি ফেজ মডুলেটরে ইনপুট হিসেবে দেব। শেষ, আর বেশি কিছু লিখতে হবে না। সেম ভাবে আমরা যদি নিচের কাজটা করতে চাই, তাইলে এখন দেখি, আমরা যদি এফএম টু পিএম আনতে চাই, তো দেখেন এফএম এর ভিতরে অলরেডি আমাদের মডুলেশন তৈরি হয়ে যায়, এটা আলাদা করে করতে হয় না, অলরেডি হয়ে যায়। এখানে যেহেতু নাই, তার মানে প্রথমে আমরা এম অফ টি কে ডিফারেন্সিয়েশন করব, পরবর্তীতে এফএম মডুলেটরের ভিতরে এটাকে ইনপুট হিসেবে রাখলে আউটপুট যেটা পাবো সেটা পিএম। জাস্ট কি চেঞ্জ হবে আপনার? এখানে ডিফারেন্সিয়েটর রাখবো, তারপরে এফএম মডুলেশনের ভিতরে যদি ইনপুট হিসেবে দিই আমরা, পরবর্তী যেটা পাবো পিএম। এটাই। তাহলে পরীক্ষায় কিভাবে লিখবেন? প্রথমে এটা লিখবেন, পরবর্তীতে নিজের কথা মতো, অনেক বেশি এটা ইন ডিটেইলসে এটা অনেক সুন্দর করে লিখছে, এত বেশি ভালো করে লেখার দরকার নাই, আপনার নিজের মতো ওয়ার্ড দিয়ে লিখবেন। পরবর্তীতে অবশ্যই ব্লক ডায়াগ্রাম দুটো দিবেন। এখন যদি মনে করেন কেউ শুধু ব্লক ডায়াগ্রামে মুখস্থ করে, তাহলে কত মার্ক পাবে? যদি 2 মার্কের কোশ্চেন হয়, ওকে ফাইন, ব্লক ডায়াগ্রাম এক শেষ, আর বেশি কিছু লাগবে না। বাট যদি 3 বা 4 হয়, সেক্ষেত্রে সে ফুল মার্ক কিন্তু পাবে না। ওকে, যখন 3 বা 4 আসে, তখন আমরা চাই যে একটু ডিটেইলস এসে লিখছে কিনা, বুঝে লিখছে কিনা। আর 2 বা 1 এর সেক্ষেত্রে জাস্ট ব্লক ডায়াগ্রাম বা ছবি, অল্প একটু কথা একটু লিখলেই হয়ে যায়। আচ্ছা, তো আমরা এতক্ষণে দেখলাম এফএম মডুলেশন পিএম মডুলেশন কিভাবে হয়, তারপর পিএম মডুলেশন থেকে এফএম মডুলেশনের রিলেশনটা দেখলাম। আর এখন একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জাস্ট। তো ফেজ মডুলেশন অ্যাডভান্টেজ হচ্ছে এটা মানে কোয়াইট ইজি, ফ্রিকোয়েন্সি মডুলেশন থেকে মোর ইজি। আর এখানে আরো বেশি নয়েজ ইমিউন, মানে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি মডুলেশন আসলে নয়েজ অ্যাম্পলিটিউড মডুলেশন থেকে আরো বেশি নয়েজ রিমুভ করে বা নয়েজ দ্বারা এফেক্ট হয় না। ফেজ মডুলেশন আরো বেশি।
এটা হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ ওই অ্যাজ ইউজুয়াল যে নয়েজ বেশি কম হবে তার তো অবশ্যই সিস্টেমটা আরো বেশি কোয়াইট এক্সপেন্সিভ হবে এটা। আর যদি ইন কেস মডুলেশন ইন্ডেক্স বাড়াতে হয় এই ক্ষেত্রে ফেজ মডুলেশনের ক্ষেত্রে এখানে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার ইউজ করতে হয়, অনেকগুলো ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার ইউজ করে তারপরে হচ্ছে মডুলেশন ইন্ডেক্স তৈরি করতে হয় বেশি করতে গেলে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর কোথায় কোথায় লাগে ধরেন যখন রেডিও ওয়েভ ট্রান্সমিশন করতে হয় তখন এটা অ্যাপ্লিকেশন এটা লাগে তখন দরকার। আর স্যাটেলাইট বা ওয়াইফাই ট্রান্সমিশনের ক্ষেত্রেও আমাদের ফেজ মডুলেশনটা দরকার পড়ে। তো আলটিমেটলি এখানে এই পর্যন্ত। তো আজকে জাস্ট 3টা কোশ্চেন পড়লাম, কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন কাকে বলে আর কিভাবে কাজ করে, আর ফ্রিকোয়েন্সি ভুল বললাম, আমরা ফেজ মডুলেশন পড়লাম, ফ্রিকোয়েন্সি এবং ফেজের রিলেশনটা পড়লাম, এই যে রিলেশন বিটুইন ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি, এবং আর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়লাম অফ ফেজ মডুলেশন। এটা এতটুকু পড়াই শুধু বাকি ছিল, আর কোনো বাকি নাই পড়া। ম্যাম আর হচ্ছে হ্যাঁ বলেন। বলছি ম্যাম, আমাদের তো হচ্ছে যে আপনি হচ্ছে ওই ইসে লিখে দিছেন, যেখানে সাজেশন দিছেন ওইখানে ম্যাথ যে ক্লাসে যেগুলো করাইছেন ওইগুলোই হ্যাঁ, পড়তে। এখন হ্যাঁ, ম্যাম আমি তো মনে করেন সবাই তো মনে করেন সবকটা ক্লাস করি নাই, কারণ কেউ মনে করেন একটা করছে কেউ দুইটা করছে, এখন সবার কাছে মনে করেন ম্যাথ গুলো করা নাই। এখন আমরা বুঝতে পারতেছি না যে ম্যাম ক্লাসে কোনগুলো করাইছেন কিংবা কোনগুলো আমি করান বলে নাই। দিচ্ছি না ক্লাসে ম্যাম, একটা আমাদের হচ্ছে ইসে লিখে দিলে সবচেয়ে ভালো হতো। আর না ম্যাম না আমাদের এখানে প্রেজেন্টেশন থামেন থামেন আমার কথা শুনতে দেন। এখানে লিখে দেওয়া আমি চাইছিলাম লিখে দিতে, বাট লিখে দিলে কেন হচ্ছে না, কারণ যে স্লাইড দেওয়া হয়েছে সেই স্লাইডে নাম্বার দেওয়া নাই। এখানে তো আমি চাইলেই পারতাম যে 1 2 3 4 এই হাবিজাবি ভাবে, কিন্তু স্লাইডে আমি খেয়াল করে দেখছি নাম্বার নেই। তো আমি যদি নাম্বার না লিখে দিই কিভাবে বুঝবেন? যেরকম ধরেন এই যে প্রবলেম ব্যান্ডউইথ এত, এসএনআর দেওয়া আছে, হঠাৎ চ্যানেল ক্যাপাসিটি, তো কোশ্চেনে তো মানে স্লাইড তৈরি করার সময় নাম্বারিংটা করা হয় না, তো আমি কিভাবে লিখতাম? বুঝছেন, এই হচ্ছে প্রবলেম। এই জন্য আমি ক্লাসে যেগুলো করিয়েছি সেগুলো দেখবেন। আমি কি ক্লাসে বলছিলাম যে খাতায় উঠান বা এই কোশ্চেনটার যে অ্যান্সার, এইভাবে আমি ক্লাসে লেখানো ট্রাই করছি। এখন আপনি খেয়াল করেন কিনা জানি না, যাই হোক আমি আমি দেখাই দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নেন যে এই কোশ্চেন হচ্ছে করতে হবে, বা কেউ চাইলে একটু পেজ নাম্বারগুলো নোট ডাউন করে নেন যে ম্যাথ কোথায় কোথায় কোন পেজে আছে, সেই ম্যাথগুলো দেখতে হবে, পেজ নাম্বার লিখলেও হবে। স্লাইডের কিভাবে লিখবেন, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পেজ নাম্বার 1 2 3 4 এরকম, মানে আলাদা আলাদা করে লিখেন, নাহলে কিন্তু পেজ নাম্বার 3টা স্লাইড তো উল্টোপাল্টা হয়ে যাবে। তো প্রথমটা এই যে পার্ট 1, কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারেন, কেউ চাইলে খাতায় নাম পেজ নাম্বারটা লিখে নেন, এই যে ধরেন 16 পেজ বা সামথিং এরকম। আচ্ছা আমি বলি, এখানে হ্যাঁ এসএনআর বের করতে হবে। 21 পেজ লিখেন, এটা 21 পেজ, ছোট একটা ম্যাথ আছে এখানে, ব্যান্ডউইথ দেওয়া আছে, এসএনআর দেওয়া এটা আছে। কি পার্ট 1? হ্যাঁ হ্যাঁ পার্ট 1 21 পেজ, এখানে লাস্ট যে ম্যাথটা আছে। এই 24 ম্যাথটা পেজ, 24 পেজ নাম্বার 24। না আর লাগবে না এখান থেকে। আমি মনে হয় ক্লাসে এটা করিয়েছিলাম, বাট এটা দরকার নাই, এই ক্যাসকেড সিস্টেমে হচ্ছে নয়েজ ক্যালকুলেশন দরকার নাই, জাস্ট প্রথমটা থেকে তাহলে দেখছেন যে দুইটা ম্যাথ কিন্তু জাস্ট। আচ্ছা এবার অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা ক্লাসে করছি, সবই করছি, একটা ম্যাথ শুধুমাত্র করি নাই এখান থেকে। পার্ট 2 এর ভিতরে মানে অ্যামপ্লিচিউড মডুলেশন যে পোরশনটায় আছে 7 পেজ নাম্বার 7, দেন এটা হচ্ছে 10 ম্যাম প্রথমটা কত বললেন? 7 পেজ নম্বর 7। সাথে আসলে মানে খুব ইম্পর্টেন্ট না, জাস্ট অল 30 সেকেন্ডের ম্যাথ একটা। তারপর 10 11 12
18, বাইশ, 22, ক্লাসে এটাও করিয়েছি 24, 24 আর নাই, আর নাই, এখানে আর নাই। তারপর পার্ট 3 এর ভিতরে, পার্ট 3 তে বেশি ম্যাথ না, 3টা না 4টা ম্যাথ জানি। হ্যাঁ, পার্ট 3 তে 7, পেজ নম্বর 7, 8, ম্যাম আমার 8 পেজটা একটু জানো, একটু স্ক্রিনশট মারতে পারি না ম্যাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 17, 18, 17 আর এই পরেরটা 18, এটা হচ্ছে পার্ট 3 তে, আর নাই। ম্যাম, এটা পার্ট 1 এ কি ম্যাম কয়টা ম্যাথ বললেন? পার্ট 1 এর পার্ট 1 এ মনে হয় 2টা বলছি না, 2টাই তো পেজ বললাম। 21 আর লাস্ট ম্যাথ পার্ট 1 এ হচ্ছে 2টা, আর পার্ট 2 এ হচ্ছে 6টা, আর আর পার্ট 3 তে হচ্ছে 4টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ম্যাম হ্যাঁ, একটু আরেকটু হচ্ছে ডেফিনিশন ম্যাম হচ্ছে অনেকগুলো হয়ে গেছে ম্যাম, 13টা ম্যাম একটু। ডেফিনিশন 13টা হয়ে ম্যাম, ডেফিনিশন একটু আচ্ছা, কমাই দিলে ভালো ডেফিনেশন, হতো। আচ্ছা আমি বলি, ডেফিনেশন কিন্তু ধরেন একই টাইপের, যেরকম অ্যামপ্লিটিউড, মডুলেশন, ফেজ, ফ্রিকোয়েন্সি, 3টা জিনিসই একটা পড়লেই তো 3টা হয়ে যাচ্ছে, মানে ম্যাম সবগুলো একই আমরা রকম। আমাদের সমস্যাটা হচ্ছে কি, মানে বড় প্রশ্নগুলো মনে রাখতে পারি কিন্তু ডেফিনিশন গুলো পরীক্ষা এক্সামে মানে ভুলে যাই। এর জন্য একটু এখন কমাই দিলে ম্যাম আমি ভালো বলে হতো। দিলে আমার পরীক্ষায়, আমার কি মনে আছে কি কোশ্চেন করছে, এখন অনেকদিন আগেই তো করছি, এখন দেখা যাচ্ছে আমি এমন ডেফিনেশন বললাম আপনাদের পড়া লাগবে না, ওটাই পরীক্ষায় আসলো। ম্যাম তাও একটু ডেফিনেশন, ম্যাম এগুলো একটু দেখেন একটু ডেফিনেশন সাজেশন আপনার করে। হচ্ছে পরে শর্ট করে দিলে হবে, আপনার যদি এই মুহূর্তে মনে না থাকে আপনি না পরে কালকের এখন মধ্যে। শর্ট, শর্ট, আচ্ছা আজকের পর আর কোনো শর্ট করাকরি হচ্ছে না। আচ্ছা একটু দাঁড়ান, ডেফিনিশন হচ্ছে এদিকে, ম্যাম কোনটা এইখানে কোনটা বাদ দেবো শুধু এইটা বলেন, যে এটা না না পড়লেও হবে। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হবে আজকে? প্রেজেন্ট, প্রেজেন্ট দিবেন ওই যে আপনাদের যে লিংক প্রোভাইড করা হয়েছে ক্লাসরুমে, ওই ক্লাসরুমের লিংকের কমেন্ট আকারে দিবেন। নয়েজ ফিগার, এসএনআর, আচ্ছা নয়েজ ফিগারটা বাদ দিয়ে নেই, নয়েজ ফিগার দরকার নাই। আর তো আমি সেরকম আর কিছুই দেখতেছি, মডুলেশন, অ্যাপ্লিকেশন, নয়েজ ফিগারটা দরকার নাই। আর সবগুলোই তো মনে হচ্ছে ডিস্টার্ব। আচ্ছা দেখেন, আপনি যদি 3 নম্বরটা পড়েন যে অ্যাটেনিউশন আর ডিস্টরশনের পার্থক্য, তখন তো এই অ্যাটেনিউশন আর ডিস্টরশন পড়াই লাগতেছে, তাই না? তাহলে তো বাদ দিয়ে কি হইলো? নয়েজ ফিগারটা একদম আলাদা, তো আলটিমেটলি ওটা দরকার নাই। আর এদিকে অ্যামপ্লিটিউড ডিমodulation, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি ডিমodulation, মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা এইখান থেকে বাদ দিলে কি কারো সুবিধা হবে বলে মনে হয় আপনাদের? দেখেন তো, মানে সব তো একই জিনিস, শুধুমাত্র জাস্ট নামের জায়গায় অ্যামপ্লিটিউড থেকে ফ্রিকোয়েন্সি। যদি সুবিধা হয় তাহলে আমি ট্রাই করতেছি। ম্যাম সুবিধা হইতো ম্যাম, আমাদের এমনিতে ভয়টা দূর হইতো, মনের ভয় সন্দেহটা, যে এতগুলান পড়ার থেকে একটু কমন হইলে আমাদের জন্য আর কি সুবিধা। একই তো জিনিস, মানে আমি আমার কিন্তু
প্রবলেম হচ্ছে একদিনে 2টা পরীক্ষা পড়ে যায়, মানে সবকিছু গলিয়ে যায় আসলে। তাই এটা কোনো কথা? আপনি অ্যাম্প্লিসিড মডুলেশন জানলে ডিমডুলেশন কেন জানবেন না? মানে জাস্ট আলাদাই তো। আচ্ছা আচ্ছা, আমি এখন মনে পড়তেছে না যে এক্স্যাক্টলি আমি এক্সামে কোনটা দিছি। আমি একটু আপনাদের দেখে তারপরে হচ্ছে ম্যাম আপনি সময় নেন, সমস্যা নাই, CRT আপনি সময় নেন, তারপরও আমাদের এখানে টাইমলি এটা একটু আপনাদের করে দেবেন। আচ্ছা সিআরটি আমি পরে এসএমএস করে দিচ্ছি যে কোনটা কোনটা। আর না সিআর না, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি যে যেটা জাস্ট ডেফিনেশন যেটা বাদ হবে সেটা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, কি বলে ক্লাসরুমে ওই নামগুলো লিখে দিচ্ছি। ক্লাসরুমে দিলে ভালো হবে, সবাই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। তো আর কারো কি কোনো কোশ্চেন বা প্রবলেম আছে? যে এটাই ম্যাথ হচ্ছে এগুলা, থিওরি এগুলা, আর আমি ডেফিনেশন কমাচ্ছি। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এই পর্যন্ত। আর আপনারা অ্যাটেন্ডেন্স হচ্ছে ধরেন কিভাবে লিখবেন, ওই যে ক্লাসরুমের এখান থেকে যে কমেন্ট করবেন, ধরেন আজকে যে হ্যাঁ এই যে এভাবে লিখছে যে এটাই নিজে নিজের সেকশনে কমেন্ট করবেন, কারণ 2টা সেকশনেই আমি হচ্ছে প্রোভাইড করছি, যে একটা করে লিঙ্ক প্রোভাইড করছি, সেম জিনিস।